বলে ব্লেডটা আবার হাতের কাছে নিতেই আচ্ছা ঠিক আছে, আমি আপনার ভালোবাসা গ্রহণ করলাম। কথার ভালোবাসা গ্রহণের কথা শুনে ইভানের ঠোঁটে বিস্তৃত একটা হাসি ফুটে উঠল। কথা ওর ভালোবাসা গ্রহণ করেছে, এর থেকে খুশি এই মুহূর্তে ওর কাছে আর কিছু আছে কি? তাহলে আই লাভ ইউ বলো। আমি পারবো না। তাহলে আমি হাত কাটলাম কিন্তু। ভয় দেখাচ্ছেন কেন? আমার ওটা বলতে লজ্জা করছে। ভয় না, আই লাভ ইউ না বললে সত্যি সত্যি আমি হাত কিন্তু কাটবো। কথা একবারই ইভানের হাসি মুখের দিকে তাকিয়ে আর একবার ব্লেডটার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলে দিল। আই লাভ ইউ। ইভান একটা লাফ দিয়ে ব্লেডটা ফেলে দিয়ে বলে, আই লাভ ইউ টু। শুরু হয়ে গেল কথা আর ইভানের দুষ্টু মিষ্টি প্রেম। মায়ের মোবাইল থেকে লুকিয়ে কথা বলা, রোজ কথার স্কুলে যাওয়ার সময় ইভান রাস্তায় দাঁড়িয়ে থাকতো, আবার আসার সময়ও থাকতো। এই প্রেমে ছিল না কোনো অশ্লীলতা। আজকালের প্রেমের মতো মিনিটে মিনিটে কেউ কাউকে জড়িয়ে ধরেনি, মিনিটে মিনিটে চুমু খায়নি, সারা রাত বা ঘন্টার পর ঘন্টা কেউ কারোর সাথে কথাও বলেনি। কিন্তু দুজনের প্রতি দুজনের টানও কোনো অভাব ছিল না। একজন আরেকজনকে না দেখে একদিনও থাকতে পারতো না। একদিন হঠাৎ কথা স্কুলে আসেনি, মায়ের ফোন থেকে লুকিয়ে কলও করেনি। চিন্তায় চিন্তায় ইভান পাগল প্রায়। সারা রাত না ঘুমিয়ে সকাল হতেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রইল, হয়তো আজ কথা আসবে। কথা ঠিকই এসেছে। কথাকে দূর থেকে দেখে ইভান দৌড়ে কথার কাছে গেল। তুমি কাল স্কুলে আসোনি কেন? আমার জ্বর ছিল। একবার জানাতে তো পারতে। জানো আমি কতটা টেনশনে ছিলাম। যাক, যা হওয়ার হয়েছে। এখন দেখি জ্বর কি এখনো আছে। বলে কথার কপালে হাত রাখলো। রিলেশনের পর ইভানের এই প্রথম স্পর্শ। রিলেশনে জড়ানোর আগে দুইবার শুধু ইভান কথার হাত ধরেছিল, তাও পরে আবার সরিও বলেছে। নিজের কপালে ইভানের স্পর্শ পেয়ে লজ্জায় কথার দুই গাল লাল হয়ে গেল, না নাকটাও লাল হয়ে গেছে। এই কথা, তুমি কি বেশি অসুস্থ? তোমার কি জ্বরের সাথে অ্যালার্জিও উঠেছে? কই না তো। তাহলে তোমার নাক আর গাল লাল হয়ে গেছে কেন? নিশ্চয়ই তোমার অ্যালার্জি উঠেছে। চলো ডাক্তারের কাছে চলো। ইভানের কথা শুনে কথা ফ্যালফ্যাল করে ইভানের দিকে তাকালো। এই লোকটা কি কিছু বোঝে না? এতটা অবুঝ। প্রেম করতে তো ঠিকই পারে। তুমি আমার দিকে ওভাবে বোকার মতো তাকিয়ে আছো কেন? চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। আপনি না কিচ্ছু বলছেন না। আমি যাই, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। আজকে স্কুলে যেতে হবে না। এমনি কাল তোমার সাথে দেখা হয়নি। কাল তোমার চিন্তায় চিন্তায় আমার অবস্থা পাগল পাগল হয়ে গিয়েছিল। আজও যদি দেখা না হয় তাহলে শিওর আমাকে পাবনা পাঠানো লাগতো। স্কুলে যাব না তো কোথায় যাব? চলো আমার সাথে। না, আমি কোথাও যাব না। যদি বাবা জানতে পারে আমি স্কুল ফাঁকি দিয়েছি, তাহলে বাবা আমাকে মেরে ফেলবে। আরে কিচ্ছু হবে না, এসো তো আমার সাথে। আমার খুব ভয় করছে। ভয় পেও না, আমি আছি তো। কথা, হুম। আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ ইভানের মুখে ভালোবাসি শুনে কথার মনটা প্রশান্তিতে ভরে গেল। এতক্ষণ যে ভয় লাগাটা কাজ করছিল, সবটা যেন ওই একটা কথায় ভালোবাসিতে উধাও হয়ে গেল। হঠাৎ করে কথার এই নিস্তব্ধতা ইভানের সঙ্গ পুরনো বটগাছটা ভালো লাগতে শুরু করেছে। কথা চুপ করে সবটা অনুভব করছে। উত্তর দিলে না যে। আমিও আপনাকে ভালোবাসি। ভালোবাসো ঠিক আছে, কিন্তু আপনি কি? তুমি করে বলো। এই যে আমি তোমাকে সবসময় তুমি তুমি করে বলি। আমি পারবো না, আমার লজ্জা করে। আচ্ছা, আমি তোমাকে জোর করব না। আস্তে আস্তে লজ্জা সরিয়ে তুমি করে বলো। আমি তোমার তুমির অপেক্ষায় থাকবো। ইভান এতক্ষণ কথা বলছে আর দুই তিনটা দুর্বাঘাস তুলে কি যেন করছিল। কি করছেন ঘাস দিয়ে? অপেক্ষা করো, একটু পর দেখতে পাবে। একটু পর। একটু দাঁড়াও। কেন? দাঁড়াও না। কথা দাঁড়ানোর সাথে সাথেই ইভান কথার সাথে হাঁটু গেড়ে বসে পড়ল। পকেট থেকে দুর্বাঘাস দিয়ে বানানো একটা রিং বের করলো। কথা রিংটা দেখে চোখ বড় বড় করে ইভানের দিকে তাকালো। কথার মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগার ঢেউ বয়ে যাচ্ছে। আসলে সঠিক মানুষটাকে লাখ লাখ কোটি কোটি টাকার গিফট দিয়ে খুশি করতে হয় না, তারা সাধারণ একটা গিফটে আকাশ ছোঁয়া খুশি হয়। ইভানের দুর্বাঘাস দিয়ে তৈরি রিংটাও তেমন। কথার এই মুহূর্তে মনে হচ্ছে এটাই পৃথিবীর শ্রেষ্ঠ গিফট। এর থেকে ভালো গিফট
হয়তো আর হতে পারে না। উইল ইউ ম্যারি মি কথু রানী? কথার চোখের কোণে পানি চিকচিক করছে। এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। থেমে যাক না এই মুহূর্তটা। কথার জীবনে এটাই বুঝি শ্রেষ্ঠ মুহূর্ত। কিছু বলছো না যে? হুম, আমি আপনাকেই বিয়ে করব। রিংটা পরিয়ে দিন। ইভান খুশি মনে কথার রিং ফিঙ্গারে রিংটা পরিয়ে দিল। এঙ্গেজমেন্টটা তাহলে হয়েই গেল, এখন শুধু বিয়ে করাটা বাকি। দেখতে দেখতে কেটে গেল অনেকটা দিন। ইভানের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। ইভান পরীক্ষা বেশ ভালো করেছে, কারণ কথা আগে বলে দিয়েছিল পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কথা ওর সাথে আর কথাই বলবে না। তাই ভয়ে ভয়ে হলেও বই পড়েছে ইভান। কথা নবম থেকে দশম শ্রেণীতে উঠেছে, পড়ালেখার চাপ বেড়েছে। ইদানিং ইভানের সাথে কথার তেমন দেখা হচ্ছে না। কথা যখন প্রাইভেটে যায় ইভান তখন ঘুম থেকে উঠতেই পারে না। আবার বেশিরভাগ সময়ই কবির কথাকে স্কুল দিয়ে আসে, আবার নিয়ে আসে। পরীক্ষার পর কবিরেরও অবসর সময় পার করছে, তাই কথার সাথে দেখা হলেও কথা হয় না। বিষয়টা নিয়ে প্রায় সময়ই ইভানের মেজাজটা বিগড়ে থাকে, শান্তি পায় না কোনো কিছুতেই। তাই আজ ফোনে যখন কিছুক্ষণের জন্য কথা হয়েছিল তখনই বলে রেখেছে আজ যেন কথার সাথে কবির কিছুতেই না আসে। কথা অনেক চেষ্টার পর কবিরকে রেখে আসতে সক্ষম হয়েছে। চলো আমার সাথে। কোথায়? এত প্রশ্ন করো না তো, এমনি মাথা গরম আছে। কতদিন তোমার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারি না বলো তো? তুমি কি ছোট যে তোমাকে কেউ চুরি করে নিয়ে যাবে? এতদিন তো একা একা স্কুল গিয়েছো, আবার এসেছো, তাহলে এখন কেন প্রতিদিন ওই কবিরকে তোমাকে স্কুলে দিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে? চুরি হওয়ার ভয় আছে তো। একজন রোজ দাঁড়িয়ে থাকে আমাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য। কি? কার এত বড় সাহস আমার কথাকে চুরি করে নিয়ে যেতে চায়? একবার শুধু নামটা বলো, এখনই গিয়ে হাত পা ভেঙে দেব। পারবেন না। কেন পারবো না? একবার শুধু নামটা বলো। সেই ব্যক্তির নাম মাসুদ আল ইভান। কি পারবেন তার হাত পা ভাঙতে? ইদানিং তুমি অনেক দুষ্ট হয়ে গেছো কথু। দুষ্টুর সাথে থাকলে তো দুষ্টুই হব। কথা আর ইভান কথা বলতে বলতে হাঁটছিল। হঠাৎ ওদের দুইজনকে চোখে পড়ে মিজানের। ইভানের বাবা ইলিয়াস চৌধুরীর ডান হাত। ইভান আর কথাকে একসাথে দেখে সেও ওদের পিছু নেয়। ইভান কথাকে নিয়ে আবার সেই পুরনো বটগাছটার কাছেই আসে। অনেকদিন পর আসলাম, কিন্তু গাছটা আগের মতোই আছে। তেমন তুমি আগের মতোই আছো। কোথায়? আমি তো আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি। এই যে দেখুন, আগের থেকে একটু লম্বা হয়েছি, মোটা হয়েছি, নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছি। কিন্তু আমাকে তো সেই আগের মতোই আপনি করেই বলো। ইভানের কথা শুনে কথা লজ্জায় মাথা নুইয়ে হাত কচলাচ্ছে। তুমি করেই বলতে হবে? বলতে তো হবে, কিন্তু আস্তে আস্তে বললেও হবে। এখনই বলতে হবে এমন জোর আমি তোমাকে করছি না। তুমি এত ভালো কেন? কি বললে? তুমি আমাকে তুমি করে বলেছো? আবার বলো। তুমি কিন্তু আমাকে লজ্জায় ফেলছো। এই প্রথম নিজের প্রেয়সীর মুখে তুমি শুনেছে ইভান। তার খুশি আর দেখে কি। এক লাফে ইভান দাঁড়িয়ে কথাকেও হাত ধরে টেনে দাঁড় করালো। কি করছোটা কি, পাগল হয়ে গেলে? আমাকে একবার জড়িয়ে ধরবে? ইভানের সোজা সাপটা আবদার। যদিও রিলেশনে এতদিনও এই প্রথম ইভান কোনো আবদার করেছে কথার কাছে। কথা কি করবে ভেবে পাচ্ছে না। লজ্জা লাগছে ওর খুব। লজ্জায় গাল লাল হয়ে গেছে কথার। থাক, তোমার সমস্যা হলে দরকার নেই, আমি কিছু মনে করিনি। কথা কোথা থেকে এত সাহস পেল কে জানে। হঠাৎ করে ইভানকে জড়িয়ে ধরলো। ইভানও হতবম্ব। প্রথমে বুঝতে পারেনি এটা কি হলো। তারপর যখন বুঝেছে সেও পরম আবেশে কথাকে নিজের সাথে জড়িয়ে নিল। ইভানের মনের মধ্যে যেন প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। এই প্রথম তার প্রেয়সী তাকে জড়িয়ে ধরেছে। এদিকে কথা আর ইভানের এই অবস্থা দেখে আর দেরি না করে পকেট থেকে মোবাইল বের করে কুটুস করে কয়েকটা ছবি তুলে নিল মিজান। বাড়ি ফিরেছে ইভান। ড্রয়িং রুমে বসে আছে ইলিয়াস চৌধুরী। পারভিন বেগমের সাথে মিজানও আছে। দেখেই মনে হচ্ছে গুরুতর কিছু একটা হয়েছে। তাতে ইভানের কি? এমন প্রায় সময়ই দেখে আসছে ইভান। সামনে ইলেকশন, তাই ইলিয়াস চৌধুরী প্রায় সময় সিরিয়াস মুডেই থাকে।
ইভান আর কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। কোথায় গিয়েছিলে ইভান? বাবার কথা শুনে ইভান থমকে দাঁড়ালো। এই তো একটু বাহিরে গিয়েছিলাম। শুনলাম আজকাল নাকি প্রেম করছো। ইলিয়াস চৌধুরীর এবারের কথা শুনে ইভানের হার্ট অ্যাটাকের উপক্রম। ইভান এমনিতেই যতটা দুষ্টু হোক না কেন, আর 5টা ছেলের মেয়েদের মতো সেও বাবাকে খুব ভয় পায়। বাবা এই বিষয়টা জানলো কিভাবে? গলা শুকিয়ে আসছে ইভানের। কি হলো, কথা বলছো না কেন? না বাবা, আসলে কি আসলে? আসলে প্রেম করছো তুমি, উত্তর দাও আমার কথার। হুম। কি হুম? পারভিন, শুনেছো তোমার ছেলের কথা? তোমার ছেলে বড় হয়ে গেছে, সে এখন প্রেম করছে। আর কার সাথে প্রেম করছে? এও সামান্য ব্যাংক কর্মকর্তার মেয়ের সাথে। আমার একটা সম্মান আছে সমাজে, তুই আমার ছেলে হয়ে কিভাবে ওই সামান্য ব্যাংক কর্মকর্তার মেয়ের সাথে প্রেম করেস? আমি ওকে ভালোবাসি বাবা। ভালোবাসি? ভালোবাসি? ভালোবাসা মানে বোঝো তুমি? বয়স কত তোমার? প্রেম ভালোবাসা বোঝো কি তুমি? সামনে ইলেকশন, ব্যাপারটা জানাজানি হলে কী হবে ভাবতে পারছি না আমি। আহ, এমন করো না তুমি। ছোট মানুষ বুঝেনি ভুল করে ফেলেছে একটা। ইভান, তুই রুমে যা তো। পারভিন বেগমের কথা শুনে ইভান দৌড়ে রুমে চলে গেল। বাবার সামনে আর একদণ্ড দাঁড়াতে ইচ্ছে করছে না ওর। কিন্তু এরপর কি হবে? ইলিয়াস চৌধুরী খারাপ কিছু করবে না তো? রুমের মধ্যে বসে আকাশ পাতাল চিন্তা করছে ইভান। এমন সময় ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগম এসে রুমে হাজির। ইলিয়াস চৌধুরীকে দেখে ইভানের মনে নতুন করে আবার ভয় ডানা মেলতে শুরু করেছে। দেখো ইভান, যা করার করছো, বয়স অল্প, এই বয়সে এমন একটু একটু ভুল হয়েছে, কিন্তু যা করেছো এই পর্যন্ত সীমাবদ্ধ রাখো। আমি পারবো না বাবা, আমি কথাকে ভালোবাসি। কিসের ভালোবাসা? সামনে আমার ইলেকশন, তোমার এসব কর্মের কথা জানাজানি হলে কি হবে ভাবতে পারছো? সমাজে আমার একটু রেপুটেশন আছে, আমি চাই না তোমার এই ছোটোখাটো ভুলের জন্য আমার রেপুটেশন খারাপ হোক। তুমি যাই বলো বাবা, আমি কথাকে ছাড়া বাঁচতে পারবো না। ওকে ছেড়ে দিলে আমি মরে যাব। দেখোছো পারবেন, তোমার ছেলে ফিল্মি ডায়লগ দিচ্ছে। দেখ বাবা, এখন তোর আবেগের বয়স। তুই যেটাকে ভালোবাসা বলছিস, এটা ভালোবাসা নয়, এটা মোহ। হোক না মোহ, আস্তে আস্তে এই মোহই একদিন ভালোবাসায় রূপান্তরিত হবে। ততদিন আমরা একসাথে থাকবো। না ওর জীবনে কোনো পুরুষ আসবে, না আমার জীবনে কোনো নারী। বাহ, বেশ বড় বড় কথা বলতে শিখেছো। এসব কে শিখেছে? ওই মিডল ক্লাস মেয়েটা? দেখো বাবা, আমার কথাকে নিয়ে একটা বাজে কথা বলবে না। আমাকে নিয়ে যা বলার বলো, কথাকে নিয়ে কিছু বললে আমি কিন্তু সহ্য করব না। ইলিয়াস চৌধুরী ঠাস করে ইভানের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। ইভান এক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমার মুখে মুখে তর্ক করতে শিখেছো? আমি তোমাকে পড়াশোনা করেছি বাদব বানাতে? আহ, কি করছেন? আমি ওর সাথে কথা বলবো। ছেলেটা বড় হয়েছে, ওর গায়ে ভাবে হাত তোলা ঠিক না। ইলিয়াস চৌধুরীকে হাত টেনে নিয়েও গেল। ইভান কখনো বাবার মুখে মুখে তর্ক করেনি, এমনকি বাবার চোখের দিকে তাকিয়েও কখনো কথা বলেনি। এই প্রথম বাবার মুখের উপর কথা বলে ভিতরে ভিতরে কেমন যেন অপরাধবোধ কাজ করছে, শান্তি পাচ্ছে না কিছু। না, বাবার কাছে মাফ চাইতে হবে, না হয় আমি শান্তি পাবো না। আর কথার বিষয়টাও বাবাকে বুঝিয়ে বলতে হবে। বাবাকে বুঝিয়ে বললে বাবা অবশ্যই আমাকে বুঝবে। এইসব ভেবেই ইলিয়াস চৌধুরীর রুমের দিকে পা বাড়ালো ইভান। রুমের সামনে যেয়ে ভিতর থেকে ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগমের কথোপকথন শুনে থমকে দাঁড়ালো ইভান রুমের ভিতরে। ইভানকে যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে পাঠিয়ে দেবো। সামনে আমার ইলেকশন, ওকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। কি বলছেন এসব? আমার একটা মাত্র ছেলে, তাছাড়া বিদেশে পাঠালে যদি হিতে বিপরীত হয়। ছেলেটা এমনই বড় নরম স্বভাবের। আমি তোমার কাছে কিছু জানতে চাইনি। এই বাড়িতে আমার সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত। কিছুদিনের মধ্যেই ওকে বিদেশে পাঠিয়ে দেব। আর এই বয়সটা মোহের, বিদেশে গেলে ওই মেয়েটাকে ও ভুলে যাবে। তবে এই কথা যেন কোনোভাবে ইভানের কানে না যায়, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ইলিয়াস চৌধুরীর কথা শুনে ইভানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওকে বিদেশে পাঠিয়ে দিবে? তাহলে কথার কি হবে? ওকে কথার কাছ থেকে আলাদা করে দিবে ওর বাবা? কিন্তু ও তো কথাকে ছাড়া থাকতে পারবে না। না না, কিছুতেই বিদেশ যাবে না। তাহলে ওর কথা ওর কাছ থেকে হারিয়ে যাবে। ইভান যে কাজের জন্য এসেছিল সে কাজে অপূর্ণই রইল। দৌড়ে নিজের রুমে গিয়ে রাজীবের কাছে কল করলো। পরের দিন সকাল সকালেই ইভান বেরিয়ে পড়ল। রাজীবকে দিয়ে কথা আর ইভানের জন্য নিবন্ধনের বয়স বাড়িয়েছে। ইভানের বাবা একজন নামকরা রাজনীতিবিদ হওয়ায় ইভানের এই কাজটা সহজেই হয়ে গেল। তবুও কাজটা করতে করতে দুপুর হয়ে গিয়েছে।
কাজ শেষ করে কথার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে ইভান। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ইভান, কথার তো কোনো দেখাই নেই। সকাল থেকে এই বিভিন্ন কাজে কিছু খাওয়াও হয়নি। তবে টেনশনে টেনশনে কেমন যেন খিদেটা অনুভব হচ্ছে না। কথাকে আসতে দেখেই সামনে এগিয়ে গেল ইভান। ইভানকে দেখেই কথা আটকে উঠল। রিলেশনে এতদিন ইভানকে কখনো এই অবস্থায় দেখেনি কথা। চুলগুলো উস্কো খুস্কো, গত রাতে না ঘুমানোর কারণে চোখগুলো লাল লাল, চোখের নিচটা কালো হয়ে গেছে, মুখটাও চুপসে গেছে। কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? তুমি কি অসুস্থ? ইভান কথার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কিছু হয়নি আমার। পালিয়ে যাবে আমার সাথে? তুমি মজা করছো আমার সাথে, তাই না? আমাকে দেখে তোমার মজা মনে হচ্ছে? আমি সিরিয়াসলি বলছি, চলো না আমরা পালিয়ে যাই। কি সব বলছো? আমরা পালিয়ে কেন যাব? আমি পারবো না। দেখো কথা, আমার বাবা সবটা জেনে গেছে। উনি আমাকে খুব তাড়াতাড়ি বিদেশে পাঠিয়ে দেবেন। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। প্লিজ আমার সাথে পালিয়ে চলো না। কথা ইভানকে ভালোবাসে, কিন্তু ঠিকই পালিয়ে যাওয়ার সাহস নেই। ও যেমনই ইভানকে ভালোবাসে তেমনই ওর পরিবারকেও ভালোবাসে, খুব ভালোবাসে। ওর পরিবারের মান সম্মান নষ্ট করে ও কিছুতেই পালাতে পারবে না। দেখো, বলাটা যতটা সহজ, করাটা ঠিক ততটাই কঠিন। আমার সাথে আমার পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। আমি পারবো না। আমার পরিবারের মান সম্মান নষ্ট করে কিছুতেই পালাতে পারবো না। আমার সাথেও তো আমার পরিবারের মান সম্মান জড়িয়ে আছে, তবুও তোমাকে পাওয়ার জন্য আমি পালাতে পারলে তুমি কেন পারবে না? আপনি একজন ছেলে, আমি একজন মেয়ে। 2 দিন পর আপনার কথা কেউ মনে রাখবে না, কিন্তু আমার কথা ঠিকই মনে রাখবে। দেখো কথা, এভাবে চললে আমাদের আলাদা হয়ে যেতে হবে। বাবা আমাদের আলাদা করে দেবে। আল্লাহর উপর ভরসা রাখুন। ভাগ্যে যা আছে তাই হবে। উনি নিশ্চয়ই আমাদের আলাদা করবেন না। আমি এত কিছু জানি না। তুমি আমার সাথে পালাবে এবং আজ রাতেই পালাবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমার দিব্যি রইল। আজ যদি তুমি আমার সাথে না পালাও, তাহলে কাল সকালে উঠে তোমার বাসার সামনে আমার মৃতদেহ দেখতে পাবে। কি বলছো এসব? তোমার মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমাকে হারানোর ভয়ে আমি পাগল হয়ে গেছি। আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না কথা, কিছুতেই না। আজ রাতে রেডি হয়ে থেকো। কথা কিছু বলতে যাবে, কিন্তু কথাকে কিছু বলতে না দিয়েই ইভান চলে গেল। রাতে 1টা। কথা অস্থির হয়ে পুরো রুমে পায়চারি করছিল। কি করবে না করবে ভেবে পাচ্ছে না কথা। পালানোর ব্যাপারটা কিছুতেই ওর মন সায় দিচ্ছে না। কিন্তু ইভান যে ওকে দিব্যি দিয়েছে, সেই দিব্যি ভাঙার সাধ্য ওর নেই। দিব্যি ভাঙলে যদি সত্যি অমন কিছু হয়ে যায়, সেটা কখনোই কথা মানতে পারবে না। কিন্তু পালিয়ে যাওয়ার পর ওর পরিবারের কি হবে? ওর পারিবারিক মান সম্মান? এসব ভাবতে ভাবতেই কথার জানালায় কেউ ঢিল ছুঁড়ে মারল। অর্থাৎ ইভান এসে গেছে। কথার হাতের ব্যাগটা নিয়ে 1 পা সামনে এগোচ্ছে, তো 2 পা পিছিয়ে চলে যাচ্ছে। পালিয়ে যাওয়া কি ঠিক হবে? কথার ছোট্ট মস্তিষ্ক সিদ্ধান্তহীনতায় ভুগছে, কাউকে কিছু বলতেও পারছে না। এইসবে ভাবার মধ্যেই আবার জানালায় ইভান ঢিল ছুঁড়ে মারল। এই ঢিলের মানে, এখনো আসছো না কেন? কথার হাতের ব্যাগটা ধীর গতিতে বাড়ি থেকে বের হলো, যাতে কেউ টের না পায়। বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ইভান। তাড়াতাড়ি বাইকে ওঠো, দেরি হয়ে যাচ্ছে। বিষয়টা নিয়ে আর একবার ভেবে দেখলে হয় না? আমার খুব ভয় করছে। অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আমাদের কোনো পথ নেই। আমার বাবাকে তুমি চেনো না, আমি খুব ভালোভাবেই চিনি। তাড়াতাড়ি বাইকে ওঠো, রাজীব ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। কথা বাইকে উঠে বসতেই ইভান বাইক স্টার্ট দিল। কথাকে নিয়ে ইভান একটা কাজী অফিসের সামনে বাইক থামিয়ে হাত ধরে ভিতরে নিয়ে গেল। ভিতরের রাজীব আরও কয়েকজন বন্ধুরা একজন কাজীকে জোর করে আটকে রেখেছে। কথা তাড়াতাড়ি কবুল বলো, আমাদের আরো অনেক কাজ আছে। কাজীও ভয়ে আর কিছু জিজ্ঞাসা না করেই দ্রুত বিয়ে পড়ানো শুরু করলো। না হয় এই ছেলেগুলো আবার কখন কি করে ফেলে। কথা কোনো কথা বলছে না, ওর চোখের কোণে পানি ছলছল করছে। আমি পারবো না। আমি আমার বাবা মা ভাইকে ছাড়া বিয়ে করতে পারবো না। আমার বিয়ে নিয়ে ওনাদের অনেক স্বপ্ন। আমি সবার স্বপ্ন ভেঙে দিয়ে এভাবে একা একা বিয়ে করতে পারবো না। খেদো না কথা,
একবার বিয়েটা হয়ে যাক, তারপর দেখবে সবাই সবটা মেনে নেবে। তারপর আমরা আবার ধুমধাম করে আবার বিয়ে করব। তবু আমি কি সবাইকে ছাড়া একা একা কবুল বলতে পারবো না। প্লিজ আমার কথাটা একবার চিন্তা করো। প্লিজ কবুল বলে দাও। কথা খানিকটা চুপ থেকে চোখ মুছে বলে দিল, কবুল। কবুল বলার সময় কথার গলাটা একটু জড়িয়ে যাচ্ছিল, তবুও কবুল বলেছে এই শান্তি। কথার কবুল বলা শুনে কাজী সাহেবও স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। তাতে অনেকক্ষণ ধরে আটকে রেখেছে এই ছেলেগুলো, এবার মনে হয় ছাড়া পাওয়া যাবে। বিয়ের সব ফর্মালিটি পূরণ করে হতে রাত 3:30 বেজে গেল। তবে কথার জন্ম নিবন্ধনের বয়স বাড়িয়ে নেওয়ার কারণে বিয়েতে তেমন কোনো সমস্যা হয়নি। রাজীব আর বাকি বন্ধুদের বিদায় জানিয়ে কথাকে নিয়ে ইভান রেল স্টেশনে চলে এসেছে। এত রাতে কোনো ট্রেন না থাকায় ট্রেন স্টেশনে বেঞ্চে বসে দুইজন বাকি সময়টা কাটাবে বলে সিদ্ধান্ত নিয়েছেন ইভান। খুব ভোরে ট্রেনটা ধরে এখান থেকে দূরে কোথাও চলে যাবে, যেখানে ওরা দুজন মিলে ছোট্ট একটা সংসার পাতবে। সেই সংসারে ভালোবাসার কোনো অভাব থাকবে না, যেখানে ওদের চেনা জানা কেউ থাকবে না, কেউ ওদের আলাদা করতে পারবে না। যে সংসারে ওরা একে অপরের জন্য বাঁচবে, একে অপরের ভালোবেসে বেঁচে থাকবে। রেল স্টেশনের বেঞ্চের উপর পাশাপাশি বসে আছে ইভান আর কথা। আমার না খুব ভয় করছে। ভয় কিসের? আমি তো আছি। ভোরের ট্রেনে আমরা অনেক দূরে চলে যাব, সেখানে আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হবে। এরপর আমাদের ছোট্ট একটা বেবি হবে। বেবিকে নিয়ে আমরা ফিরে আসব। আমাদের বেবিকে দেখে দেখবে কেউ আর আমাদের না মেনে থাকতে পারবে না। তখন তোমার পরিবার, আমার পরিবার, দুই পরিবারই আমাদের মেনে নেবে। এত ভয়ের মধ্যেও বেবির কথা শুনে লজ্জায় কথার গাল লাল হয়ে গেল। কথা মাথা নুইয়ে নিচের দিকে তাকিয়ে আছে। ইভান যে পালিয়েছে এর মধ্যে বাড়িতে টের পেয়ে গেছে। পারভিন বেগম রোজ রাতে 2-3 বার ইভানের রুমে এসে দেখে যায় ছেলে ঠিকভাবে ঘুমোচ্ছে কিনা, ছেলের কোনো সমস্যা হচ্ছে কিনা। একটা মাত্র ছেলে তো, তাই মনের মধ্যে খুঁতখুঁতানিটাই একটু বেশি। প্রতিদিনের মতো আজও পারভিন বেগম ইভানের রুমে গিয়েছিল, কিন্তু ইভানকে পায়নি। প্রথমবার ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও রাত বাড়ার পরেও যখন ইভান ফিরছে না, তখন ব্যাপারটা ইলিয়াস চৌধুরীকে জানিয়েছে। ইলিয়াস চৌধুরী আগে থেকেই এই ভয়টাই পাচ্ছিল, তাই বিদেশে যাওয়ার ব্যাপারটা ছেলেকে জানাতে বারণ করেছিল। আজকালকার ছেলে মেয়ে তো প্রায় জায়গাতে এমন ঘটনা ঘটে। ইলিয়াস চৌধুরী দলবল নিয়ে কথাদের বাড়ি গেল। কথাদের বাড়িতে নক করতেই কথার বাবা কাদের সাহেব বেরিয়ে এলো। আপনারা এত রাতে? আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে তো রুমে ঘুমাচ্ছে। আপনি দেখেছেন যে আপনার মেয়ে রুমে ঘুমাচ্ছে? আশ্চর্য, আমার মেয়ে এত রাতে কোথায় যাবে? তার রুমেই ঘুমাবে। কি, কোথায় গেল কথা? এখন একদম নাটক করবেন না। নিজের মেয়েকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়ে এখন নাটক করছেন। কি সব বলছেন? আমার মেয়েকে আপনার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছি? আমার ছেলে আর আপনার মেয়ে পালিয়েছে, এখন বলবেন না যে আপনি এটাও জানেন না। কথার পালানোর কথা শুনে কাদের সাহেব থপ করে বসে পড়ল। কথা পালিয়েছে এই কথা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না কাদের সাহেব। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে পালাতে যাবে কেন? আমার মেয়েকে আমি এমন শিক্ষা দেইনি যে সে রাতের আধারে পরিবারের মুখে চুলকানি মাখিয়ে একটা ছেলের হাত ধরে পালিয়ে যাবে। ও রিয়েলি? তো ডাকুন আপনার মেয়েকে, দেখি কোথায় আপনার মেয়ে। রিজিয়া, যাও তো, কথাকে ডেকে নিয়ে আসো। আমি জানি ও বাসাতেই আছে, হয়তো অন্য রুমে গিয়েছে। রিজিয়া বেগম আর কবির পুরো বাড়ি খুঁজে এসেছে, কথা কোথাও নেই। রিজিয়া বেগম শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে। কথা কোথাও নেই আব্বু। আর আর কি, কথার জামা কাপড়ও নেই। কথা নেই শুনে কাদের সাহেবের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। পায়ের তলায় মাটি সরে গেছে। সে কখনো ভাবতেই পারেনি তার মেয়ে তার মুখে এভাবে চুনকালি মেখে পালিয়ে যাবে। দুই ছেলে মেয়েকে নিয়ে সবসময় তো অনেক গর্ব করত, আজ তার গর্ব ভেঙে দিয়ে মেয়ে একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে। ভাবতেই পারছে না কাদের সাহেব। রিজিয়া, কি সব বলছে কবির? কথা কথা নেই। তারপর একটু থেমে রিজিয়া বেগমের দিকে তাকিয়ে আবার বলল, তোমার মেয়ে তোমার নাকের ডগায় বসে এতদিন এইসব করছে, আর তুমি কিছুই টের পাওনি? তুমি কেমন মা? তোকে আমি সব সময় কথার খেয়াল রাখতে বলছি, বারবার বলে দিয়েছি ওর বয়স কম, ও যেন কোনো খারাপ পথে পা না বাড়ায় সেদিকে খেয়াল রাখতে। এটুকু খেয়াল রাখতে পারিসনি বোনের? তোর বোন আজ আমার মুখে চুলকানি মেখে পালিয়েছে,
খুশি হয়েছিস তো এবার? আপনাদের এইসব ফ্যামিলির ড্রামা বন্ধ হলে আবার বলুন আমার ছেলে কোথায়। আপনি কেমন? হ্যাঁ, আপনার ছেলে কোথায় আমরা কিভাবে জানবো? আমার বোনও তো পালিয়েছে আপনার ছেলের সাথে। জানলে এতক্ষণে আমার বোনকে অবশ্যই নিয়ে আসতাম। কী ভেবেছিস তোদের মতো ছোটো লোকদের কাজ বুঝি না আমি? আমার একমাত্র ছেলেকে ফাঁসিয়ে আমার সম্পত্তি হাতানোর চেষ্টা করছিস? আমি বেঁচে থাকতে তা কখনই হতে দিব না। বালে বালে বল আমার ছেলে কোথায়। মুখ সামলে কথা বলবেন। আপনারা যেমন কিছু জানেন না, আমরাও তেমনই কিছুই জানি না। আর যদি জানতাম তাহলে আপনার ওই বদমাশ ফাজিল ছেলের সাথে আমার বোনকে দূরেই রাখতাম। আমার বোন না আপনার ওই বদমাশ ছেলেকে, আমার ভোলা বলা বোনটাকে ফাঁসিয়েছে। কবিরের কথা শুনে ইলিয়াস চৌধুরী কবিরের দিকে তেড়ে গিয়ে, কি যত বড় মুখ নেই তত বড় কথা, ছোটো লোকের বাচ্চা, বলে কবিরের কলাটা চেপে ধরল। পিছন থেকে মিজান ইলিয়াস চৌধুরীকে টেনে এনে, স্যার কি করছেন? সামনে ইলেকশন, যা করবেন ভেবেচিন্তে। এইসব জানাজানি হলে ইলেকশনের উপর চাপ পড়বে। তাহলে তুমি কি বলতে চাইছো মিজান, আমি এই ছোটো লোককে ছেড়ে দেব আর ওদের মেয়েকে মেনে নেব? না স্যার, তা কখন বললাম? আমাদের আগে ইভান আর ওই মেয়েটাকে ধরতে হবে। ওরা পালিয়েছে যখন অবশ্যই স্টেশনের দিকে যাবে, দূরে কোথাও যাওয়ার জন্য। চলুন আমরা দুই দলে ভাগ হয়ে কিছু লোক বাস স্টেশনে যাই আর কিছু ট্রেন স্টেশন। সকালের আগে কোনো বাস বা ট্রেন নেই, আর এই এলাকা ছেড়ে যেতে হলে ওদের তো স্টেশনে যেতেই হবে। তুমি ঠিক বলছো মিজান, তোদের আমি পরে দেখে নিব বলে চলে গেলাম। কবিরও কথাকে খোঁজার উদ্দেশ্যে উনাদের সাথেই বেরিয়ে গেল। ইভানার কথা একটু ঘুমের মধ্যেই পড়েছিল। হঠাৎ আশেপাশে বেশ কিছু পায়ের শব্দ পেয়ে চোখ মেলে তাকিয়ে দেখে ওদের চারদিক থেকে অনেক মানুষ ঘিরে রেখেছে। সেই মানুষগুলোর মধ্যে ইলিয়াস চৌধুরী, মিজান আর কবিরও রয়েছে। এদের আর বুঝতে বাকি রইল না ওরা ধরা পড়ে গেছে। ইলিয়াস চৌধুরীকে দেখেই ইভান আর কথা ঘাবড়ে গেল। ইলিয়াস চৌধুরী এগিয়ে এসে ইভানের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। এই প্রথম তিনি ইভানের গালে হাত তুললেন। এর আগে বকেছে অনেকবার, কিন্তু গায়ে কখনো হাত তোলেনি। একটা মাত্র ছেলে তার। বাবার প্রথম থাপ্পড়ে প্রথমে ইভানের খারাপ লাগলেও নিজেকে সামলে নিল। বাবা, তুমি এখানে? আশা করোনি বুঝি? এমন একটা কাজ করার আগে আমার মান সম্মানের কথা একটা বড় ভাবলে না তুমি? যাই হোক, যা করার করেছো, এখন বাড়িতে চলো। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি আমার বউকে ছেড়ে কোথাও যাব না, আর আমাকে যদি যেতেই হয় ওকে নিয়েই যাব। বউ মানে? তুমি বউ কথাটার মানে বোঝো? আমি কথাকে বিয়ে করে নিয়েছি, তো হলো তো কথা আমার বউ। এখন আর চাইলেও কেউ আমার থেকে কথাকে আলাদা করতে পারবে না। ইভান কথাকে বিয়ে করেছে শুনে ইলিয়াস চৌধুরীর রক্ত টকবক করে ফুটছে, কিন্তু এই পাবলিক প্লেসে তিনি কোনো ঝামেলা চাইছে না। তাহলে বিষয়টা তার ইলেকশনের প্রভাব ফেলবে, তাই তিনি আর কথা বাড়ালেন না। মিজান, ওকে নিয়ে চলো, বাড়ি গিয়ে ব্যাপারে কথা বলছি। এটা পাবলিক প্লেস, একটু পরেই এখানে মানুষের আনাগোনা শুরু হবে, আর প্রায় সবাই আমাকে চেনে। ইলিয়াস চৌধুরীর নির্দেশ পেয়েও আরও কয়েকজনকে নিয়ে ইভানকে ধরে বেঁধে নিয়ে গেল। না, আমি কোথাও যাব না, কথাকে রেখে আমি কোথাও যাব না। ইভান যত চিৎকারই করুক না কেন, ওর একটা কথাও ইলিয়াস চৌধুরীর কানে যাচ্ছে না। সে তার ছেলেকে নিয়ে এক বিন্দুও ভাবছে না। সে আপাতত তার সম্মান আর ইলেকশন নিয়েই ভাবছে। সে বেঁচে থাকলে মধ্যবিত্ত পরিবারের মেয়ে কথাকে কোনো দিনই নিজের ছেলের বউ হিসেবে মানবে না। এক পর্যায়ে ধস্তাধস্তি করে হলেও ইলিয়াস চৌধুরী ইভানকে নিয়ে চলে গেল। আর এই সব কিছু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কথা। ওর খুব ভয় লাগছে, ভয়ে থরথর করে কাঁপছে। বয়সটা ওর অল্প, সবে 15 বছর। তার মধ্যে এত কিছু ওর ছোট্ট মস্তিষ্ক মেনে নিতে পারছে না। পালানোর সময় অনেক ভেবেচিন্তে এভাবে মেয়ে ধরা পড়ে যাবে এই কথা একটা বারের জন্য ভাবেনি। কিন্তু এই হাজারো ভয়ের মধ্যে একটা বড় ভয় ওকে ঘিরে ধরেছে, সেটা হলো ইভানকে হারিয়ে ফেলার ভয়। ইভান এতদিন ওর প্রেমিক ছিল, এখন ওর স্বামী। ওর স্বামীর এত সহজে হারিয়ে ফেলবে, খুব ভয় করছে ওর। সদ্য বিয়ে হওয়ার কথা তার স্বামী এভাবে হারিয়ে ফেললো। সবাই চলে যাওয়ার পর কবির কথার কাছে যেতেই কথা কবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কবির এতক্ষণে কথার উপর ভীষণ রাগ ছিল, কিন্তু কথাকে এভাবে কাঁদতে দেখে সে রাগটা নিমেষেই উধাও হয়ে গেল। কি করবে? ও যে ওর বোনকে বড্ড ভালোবাসে। বোনের চোখের পানি একদম সহ্য করতে পারে না। ছোটবেলা থেকে কথার কোনো অন্যায় করলেও সেই অন্যায়ের দায় সবসময় নিজের কাঁধে নিয়ে
কথাকে বাঁচিয়ে দিয়েছে যাতে কেউ ওকে বকতে না পারে। কবির কথাকে নিয়ে বাড়ি চলে গেল। কথার দরজা দিয়ে ভিতরে ঢুকতেই কাদের সাহেব তেড়ে আসলো কথার দিকে। কবির গিয়ে কথার সামনে দাঁড়িয়ে থাকলো, নিজেকে পেছনে আড়াল করে ফেললো। আর কত আড়াল করবে ওকে? তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম, রাতের অন্ধকারে একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে। এভাবে চলে যাওয়ার আগে তোর আমার কথা, তোর মায়ের কথা একটা বারের জন্য মনে পড়লো না? তুই কিভাবে পারলি আমাদের মুখে চুনকালি মাখতে? আমি কিভাবে এই সমাজে মুখ দেখাবো? সবচেয়ে বড় কথা, তুই নিজে কিভাবে এই সমাজে মুখ দেখাবি? মারে, এই সমাজ যে বড্ড খারাপ, কিন্তু তুই বুঝলি না। বলে কান্নায় ভেঙে পড়ল। বাবার কান্না দেখে কথার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। জন্মের পর থেকেই কথা এই প্রথমবার কান্না দেখলো। পুরুষরা নাকি কাঁদে না, এই যে ওর বাবা কাঁদছে, তা ওর করা ভুলের জন্য। কথা কিছুতেই ওর বাবার কান্না মেনে নিতে পারছে না, ওরও খুব কষ্ট হচ্ছে। কথা দৌড়ে গিয়ে ওর বাবার পায়ের কাছে বসে পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বাবা, আমি ভুল করেছি, আমাকে যা খুশি শাস্তি দাও, তবুও তুমি এভাবে কেঁদো না বাবা, প্লিজ বাবা। জামা ঘরে যা, আমাকে একটু একা থাকতে দে, আমি একটু একা থাকতে চাই। রিজিয়া বেগম কথাকে নিয়ে রুমে চলে গেল। কথার পালানোর ব্যাপারটা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। কথায় আছে না, খারাপ সংবাদ বাতাসের আগে পৌঁছায়। সকাল হতে না হতে বাড়িতে আশেপাশে মহিলাদের কথাকে বাড়িতে ভিড় জমাতে লাগলো। পাড়া প্রতিবেশীর মধ্যে কথাকে নিয়ে কানাঘষা শুরু হয়ে গেছে। এক রাত পর বাড়ি ফিরেছে বিধায় কেউ কেউ কথাকে নষ্ট অপবাদ দিল, কেউ কেউ রাস্তার মেয়ের উপাধি দিল। কেটে গেল কয়েকটা দিন, কিন্তু এই দিনগুলোর মধ্যে ইভান একবারও কথার খোঁজ নেয়নি, একবারও জানতে চায়নি কথা কেমন আছে, কি অবস্থায় আছে। প্রথম কথা বাড়ির বাইরে না বের হলেও এখন কাদের সাহেব বলে দিয়েছে, যা করার করেছো, আমার মান সম্মান তো নষ্ট করে দিয়েছো, এখন কি নিজের লেখাপড়া বাদ দিতে চাও? তাই কথা সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে আবার স্কুলে যাবে। স্কুলে যাওয়াটা আগের মতোই শুরু করেছে, কিন্তু ওর জীবনটা আর আগের মতো নেই। ক্লাসে কেউ ওর সাথে তেমন কথা বলে না, সবাই ওকে এড়িয়ে চলে। ওর সব থেকে কাছের বান্ধবীও বলে দিয়েছে ও খারাপ মেয়ে, তাই তার পরিবার ওর থেকে দূরে থাকতে বলেছে। রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করে তখন রাস্তার লোকজন কেমন অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে থাকে। ওর ভিতরের ভীষণ অস্বস্তি হয়, কষ্ট হয় খুব, ইচ্ছে করে মরে যেতে, কিন্তু তাও পারছে না, শুধুমাত্র ওর পরিবারের কথা ভেবে। একবার পরিবারের কথা না ভেবে একটা অন্যায় করে ফেলেছে, আবারও ওর চায় না ওর জন্য ওর পরিবার কষ্ট পাক। স্কুল শেষে কথা বাড়িতে ফিরছে, রাস্তায় কতগুলো বখাটে ছেলে দাঁড়িয়ে আছে। আগেও এই ছেলেগুলোকে দেখে কথা কিন্তু ওর সাথে কখনো খারাপ কোনো আচরণ করেনি, তাই কথা ওদের এড়িয়ে চলে যেতে নিলেই সাইফুল এসে কথার পথ আটকে দাঁড়ালো। কি গো সুন্দরী, যাও কই? সব কিছু কি ইভানকে দিবে? আমাদের কিছু দাও। পথ ছাড়ুন আমাকে যেতে দিন। যেতে তো দিব, আগে আমাদের কলিজাটা ঠান্ডা করে দিয়ে যাও, বলে একটা বিশ্রী হাসি দিল। সাইফুলের মুখে এমন বিশ্রী হাসি দেখে কথার শরীর রাগে রিরি করছে, কিন্তু এই মুহূর্তে এদের কিছু বলা মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। দেখুন ভাইয়া, আমাকে যেতে দিন, আমাকে বাড়িতে যেতে হবে, বাবা মা চিন্তা করবে। কেউ চিন্তা করবেন না, আমাদের সাথে চলো, আমরা ইভানের থেকেও তোমাকে বেশি আদর দেব। এতটা বাজে কথা পরও কথা আর চুপ করে থাকতে পারল না। কথা ওর জীবনের কখনো এত বাজে কথা শুনেনি। কথাটা শুনেই ওর ঘৃণা লাগছে। এক প্রকার রাগের বশেই কথা সাইফুলের গালে একটা থাপ্পড় মেরে বসলো। তোদের ঘরে কি মা বোন নেই? রাস্তার মধ্যে একটা মেয়ের সাথে এভাবে অসভ্যতা করছিস? শালির তেজ কি! আজ যদি ওর তেজ না আমি ভাঙতে পারছি, তাহলে আমার নামও সাইফুল না, ধশালিরে বলেই সাইফুল সহ ওর দলের সবাই কথাকে ঘিরে তুললো। কথা কি করবে ভেবে পাচ্ছে না, আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছে না যে সাহায্য চাইবে। কি হতে চলেছে ওর সাথে ভাবতে ওর অন্তরাত্মা কেঁপে উঠেছে। তাহলে আজ কি ও কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারবে না? কি হতে চলেছে ওর সাথে? এই পথ দিয়েই যাচ্ছিল রাজীব, কতগুলো বখাটের কথাকে ঘিরে ধরেছে দেখে রাজীব এগিয়ে গেল। রাজীবের বাবাও এই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, রাজীবকে সবাই চিনে।
রাজীবকে দেখে সাইফুল তার দল নিয়ে পালিয়ে গেল। আর একজন পরিচিত মানুষের সান্নিধ্য লাভ করে কথা যেন আর নিজের কান্নাকে আটকে রাখতে পারছে না। ভিতর থেকে রাগ, অভিমান, ঘৃণা মিশ্রিত রাগ যেন উপচে পড়ছে। একেভাবে কাঁদছেন কেন? ধন্যবাদ ভাইয়া। আজ যদি আপনি ঠিক সময় না আসতেন তাহলে কি যে হতো। আরে না না না, ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য। আপনি এখন বরং বাড়িতে যান, অনেকটা দেরি হয়ে গেছে। আন্টি আঙ্কেল চিন্তা করবেন। ভাইয়া, ওনার কি কোনো খবর আছে? কি অবস্থা ওনার? জানি না ভাবি, ওর সাথে সেদিনের পর আর যোগাযোগ হয়নি। ও আচ্ছা, বলে চলে গেল। সেদিন বাড়ি ফিরে জানতে পারল ইভানের বাড়ি থেকে ডিভোর্স পেপার পাঠানো হয়েছে। ডিভোর্স শব্দটা শুনেই কথার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এতদিন মানুষের এত অপমান, অপবাদ, বঞ্চনা, কষ্ট সহ্য করে থাকতে পারলেও আজ এই ডিভোর্স শব্দটা ওর উপর প্রচন্ড ভারী হয়ে পড়ল। সাথে সাথে জ্ঞান হারলো। টানা 3 ঘন্টা পর জ্ঞান ফিরল কথার। জ্ঞান ফেরার পর কথা দেখতে পেল ওর পাশে বসে আছে মা, বাবা আর ভাই। এদের মুখের দিকে তাকিয়ে কথার বড্ড মায়া লাগছে। ভিতরে ভিতরে অপরাধবোধ কাজ করছে। আজ কথার জন্যই এরা সমাজে এত অপমানিত। মারে, তোর বয়সটা খুব অল্প, এই বয়সের ছেলে মেয়ে অনেক ভুল পথে পা বাড়ায়। তুইও বাড়িয়েছিস, অবশ্যই এতে তোর দোষ নেই। আমারই হয়তো তোকে ভালোভাবে শিক্ষা দিতে পারিনি। তুই আমার মেয়ে, আমার উচিত ছিল তোর ভালো মন্দ সব দিকে খেয়াল রাখা। আমি পারিনি তোর খেয়াল রাখতে। যদি খেয়াল রাখতাম তাহলে ইভান আর তোর বিষয়টা আমি আগেই জানতে পারতাম। পালিয়ে যাওয়া পর্যন্ত যখন ব্যাপারটা গড়িয়েছে, তাহলে নিশ্চয়ই এটা অল্প দিনে সংগঠিত ব্যাপার না। আমি ভালো বাবা হতে পারিনি, মাফ করিস আমাকে। আমার ভুলের দায় কেন তুমি নিজের মাথায় নিচ্ছ বাবা? সব আমার জন্য হয়েছে, এর জন্য একমাত্র দোষী আমি, শুধু আমি। কাদের সাহেব কথার মাথায় হাত বুলিয়ে, ডিভোর্সের জন্য আমরা তোকে চাপ দিচ্ছি না, তুই সময় নে, তারপর ডিভোর্স পেপার সই করে দিস। কিন্তু সইটা তোকে করতেই হবে, ওনারা অনেক বড় লোক মানুষ। আর তাছাড়া ডিভোর্স পেপারটা পাঠানো হয়েছে ওই বাড়ি থেকে, এখানে আমাদের করার কিচ্ছু নেই। ওনাদের কাছে তোর বা আমার মতামত কিছু আসে যায় না। তুই নিজের সইটা না করলেও ওনারা জোর করে করাবেন বলে গেছে। জানালা দিয়ে বাইরের দিকে আনমনে তাকিয়ে আছে কথা। পাশের টেবিলের উপর পড়ে আছে ডিভোর্স পেপারটা। কি থেকে কি হয়ে গেল ওর জীবনে? এই কিছুদিন আগেই তো সব ঠিকঠাক ছিল, হঠাৎ একটা ঝড় এসে ওর জীবনটা তছনছ করে দিল। ও তো কোনো অন্যায় করেনি, শুধু ভালোবেসেছিল। সেই ভালোবাসার অপরাধ আজও অপরাধী। সমাজ আজ ওকে নষ্ট অপবাদ দিয়েছে। ওর ভালোবাসার অপরাধে আজ ওর পরিবার সবাই কষ্ট পাচ্ছে। কিন্তু কই, যাকে ভালোবেসেছে আজ ওর এই অবস্থায়, সে তো ওর একটা খোঁজ খবরও নিল না, একটা বার জানতেও চাইল না ও কেমন আছে। আর ডিভোর্স সেটা কি সে জানে না? হয়তো জানে, থাকে না জানিয়ে কি আর ডিভোর্স পেপার পাঠাবে? হয়তো সেও এখন ডিভোর্স চায় না, কথা আর ওর পরিবারকে কষ্ট দিবে না। পরিবারের কথা না ভেবে এতদিন যার হাত ধরেছিল, যার জন্য পরিবারের মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছিল, কই সে তো আজ কথার পাশে নেই। ওর এই খারাপ সময়ে তো ওর পরিবার ওর পাশেই আছে। ওর কাঁধে হাত রেখে পরিবারই তো ওকে বেঁচে থাকার সাহস দিচ্ছে। এই পরিবার না থাকলে ও তো কবেই শেষ হয়ে যেত। না, আজ কথার আর কারো চিন্তা করবে না, শুধু পরিবারের কথাই চিন্তা করবে। কম অন্যায় তো ও ওর পরিবারের সাথে করেনি, তবু ওর পরিবার ওর পাশে থেকেছে, ওর হাতটা ধরে রেখেছে। ওর জন্য ওর পরিবারে আজ সমাজে এত অপমানিত, তবু ওর বাবা মা কিংবা ভাই ওকে এখনো দোষারোপ করেনি, বরং ওকে বুঝিয়েছে, ওর পাশে থেকেছে। ও ইভানকে ডিভোর্স দিবে, নিজের পরিবারের জন্য ও শেষ এইটুকু করবে। কথা নিজের সিদ্ধান্ত মোতাবেক ডিভোর্স পেপারে সই করে দিল। কে বলেছে ডিভোর্স পেপারে সই করার সময় ওর হাত কাঁপেনি? ওর হাত কেঁপেছে, ওর হৃদয় প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে, তবুও দম বন্ধ করে পরিবারের কথা চিন্তা করে ডিভোর্স পেপারে সইটা করেই দিয়েছে। মাত্র 15 বছর বয়সে সমাজে তাকে দিল নষ্ট অপবাদ, কেউ তাকে ভালো চোখে দেখে না। তার জন্য পরিবারে আজ সমাজে অসম্মানিত। তার বাবা যখন অফিসে যায়
তখন সবাই তাকে বাবাকে অদ্ভুত নজরে দেখে। অফিসের সবাই আকার ইঙ্গিতে তার বাবাকে অপমান করে। তার মা বাসা থেকে বের হতে পারে না, প্রতিবেশীরা বাজে কথা বলে, সবই জানে কথা। শেষ পর্যন্ত আজ ডিভোর্সটাও হয়ে গেল। এখন এই সমাজে সে নষ্টার পাশাপাশি ডিভোর্সির তকমাটা তার গায়ে লেগে গেল। আহা জীবন! ইভান নাকি তাকে হারাতে পারবে না, তাই এত কিছু করেছে। সেই হারিয়েই তো গেল, আর সাথে কথার বেঁচে থাকার ইচ্ছেটাও সাথে নিয়ে গেল। সেদিন ডিভোর্স পেপারটা সই করে পেপারটা বাবার হাতে দিয়েই কথা রুমের দরজা বন্ধ করলো। অনেক ডাকাডাকির পরও কেউ তাকে দরজা খুলাতে পারেনি। প্রথম বিষয়টা সবাই স্বাভাবিকভাবেই নিয়েছিল, ভেবেছিল হয়তো মন খারাপ, তাই ওর একটু সময় প্রয়োজন। কিন্তু বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারেনি কবির। ওর প্রচন্ড চিন্তা হচ্ছিল বোনের জন্য। তাই ঘন্টা দুয়েক পরও যখন কথাকে দরজা খুলতে দেখলো না, ও কথার রুমের পিছনে জানালায় গিয়ে অনেক কষ্টে খুলল। বাড়িটা এক তলা হয় জানালার কাছে সহজেই পৌঁছে গেল কবির। জানালা থেকে ভিতরে খাটের উপরে চোখ পড়তে আটকে উঠল কবির। ভিতরে খাটের উপর কথার নিথর দেহটা পড়ে আছে, হাত গড়িয়ে রক্ত পড়ছে, জ্ঞান নেই কথার। বোনের এই অবস্থা দেখে চিৎকার করে উঠল কবির। বোনকে হারানোর ভয় জেগে ধরেছে। দৌড়ে গিয়ে দরজাটা ভেঙে বোনকে কোলে নিয়ে দৌড়ে যায় হাসপাতালের দিকে। কাদের সাহেবও খবর শুনে আসে। এই যাত্রায় বেঁচে যায় কথা। হাতের মেইন রক্তটা কাটেনি বলেই বেঁচে গেছে। কিন্তু হাসপাতালে বসে কাদের সাহেব একটা কঠিন সিদ্ধান্ত নেয়, এই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত। এই শহরে আর তিনি তার মেয়েকে নিয়ে থাকবে না। এই শহরে থাকলে কথা হয়তো সমাজের চাপে আবারও এমন সিদ্ধান্ত নিবে। সে কিছুতেই তার মেয়েকে হারাতে পারবে না। সন্তান হাজার অন্যায় করলেও তার বাবা মা কখনো চায় না তার সন্তানের কিছু হোক। তার সন্তান এই পৃথিবী থেকে চলে যাক। রাজশাহীতে পুরনো এক বন্ধুর সাথে যোগাযোগ করে ঢাকায় নিজের বাড়িটা বিক্রি করে রাজশাহীতে ছোট্ট একটা বাড়ি কিনলো। আর অনেক চেষ্টা করে নিজেও ঢাকা থেকে রাজশাহীতে ট্রান্সফার করে পরিবারকে নিয়ে ঢাকা থেকে রাজশাহী চলে গেল কাদের সাহেব। এদিকে ইভানকে সেদিন ইলিয়াস চৌধুরী নিয়ে গিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অসুস্থর কারণ দেখিয়ে বিদেশে পাঠিয়ে দেয়। পরে অবশ্য টাকা খাইয়ে অন্য ভিসা করে ওকে ওই দেশেই রেখে দেওয়া হয়েছে। যখন ইভান হুঁশে ফিরে তখন তার হাতে ডিভোর্স পেপারটা ধরিয়ে দেয়। ডিভোর্স পেপারটা দেখেই কথা বুঝতে পেরেছিল এখানে ইলিয়াস চৌধুরী কোনো কারসাজি আছে। কিন্তু ডিভোর্স পেপারের কথা সইটা দেখে আর নিজেকে সংযত করে রাখতে পারেনি ইভান। কেন কথা ডিভোর্স পেপারে সই করেছে আর ইভানকে বলা হয়েছিল কথা ওকে ডিভোর্স দিয়েছে, তাহলে কথা কি ওকে ভালোবাসেনি? হয়তো বাসেনি, তাই তো প্রথম ইভানের সাথে পালিয়ে যেতে চায়নি। সেদিন যখন কথার সামনে থেকে ইলিয়াস চৌধুরী ওকে ধরে নিয়ে এসেছিল, সেদিনও তো কথা একটা কথাও বলেনি। কোনো সাহসে কথা ওকে ডিভোর্স দিল। এত বড় সাহস ওকে কে দিয়েছে? ডিভোর্স পেপারে সই করার সময় ওর কি একটুও হাত কাঁপেনি? ওর এই প্রশ্নের উত্তর দিতেই হবে। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়েই বুঝতে পারলো ও আর বাংলাদেশে নেই, ও অন্য কোথাও আছে। ও যখন বুঝতে পারলো ওর বাবা ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর কিছু করার মতো ওর হাতে নেই। আস্তে আস্তে ইভান ওর বাবা মায়ের সাথে যোগাযোগ প্রায় বন্ধ করে দিল ইলিয়াস চৌধুরীকে বাবা আর পারভিন বেগমকে মা ডাকা। ধীরে ধীরে ওর মনের মধ্যে কথার জন্য তীব্র রাগ অভিমান বাসা বাঁধল। ও প্রতিটা মুহূর্তে শুধু অপেক্ষা করছে কখন বাংলাদেশে আসবে, কখন কথার সামনে দাঁড়াবে। কিন্তু ইলিয়াস চৌধুরী কিছুতেই ওকে বাংলাদেশে আসতে দিচ্ছিল না। মাঝখানে ও অনেক কষ্ট রাজীবের সাথে যোগাযোগ করে জানতে পারে কথাটা আর এখানে থাকে না, কোথাও একটা চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। দীর্ঘ 7টা বছর নিজেকে একটু একটু করে গড়েছে ইভান। যে ছেলে শত্রু ছিল পড়ালেখা, সে পড়ালেখায় মনোযোগ হয়ে উঠেছে, কিন্তু পাল্টে গিয়েছে অনেক আগে। সেই হাস্যোজ্জ্বল প্রাণবন্ত ছেলেটা সময়ের সাথে সাথে হয়ে উঠেছে রাগী বদমেজাজি। আগে যে ছেলে কথা বলা ছাড়া একদম থাকতে পারতো না, সে গম্ভীর হয়ে গিয়েছে। প্রয়োজন ছাড়া একটা কথাও বলতো না, কিন্তু হৃদয়ের গভীর ছিল কথার জন্য প্রচন্ড ভালোবাসা।
নিজেকে তৈরি করার শেষে নিজের টাকায় দেশে ফিরে এসেছে ইভান। এর মধ্যে খোঁজ নিয়ে জানতে পারে কথা রাজশাহীতে আছে, তাই দেশে ফিরে রাজশাহীতে ছুটে গিয়েছে। সেই ঘটনার পর কথা নিজেকে ঘরবন্দি করে নিয়েছিল। কারো সাথে কথা বলতো না, সবসময় চুপচাপ থাকতো, কারো সাথে কথা বলতো না, কখনো হাসতো না, হাসা যেন সে ভুলেই গিয়েছিল। ধীরে ধীরে অনেক চেষ্টা করে কথাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিল কবির আর রাফিয়া। রাফিয়াই মূলত কাদের সাহেবের বন্ধুর মেয়ে বর্তমানে। এখানে তোমার বা আমার ছেলের কোনো দোষ নেই, যা দোষ আমাদের, শুধু আমাদের। এত বছর পরেও আমাদের জন্য তোমরা কেন দুজন দুজনকে শাস্তি দিচ্ছ জানি অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আমি এবার তোমার আঙ্কেল আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমাদের কৃতকর্মের জন্য আমরা অনুতপ্ত, জানি মাপ চাওয়ার মতো মুখ নেই আমার, তবুও আমাদের মাফ করে দিয়ে দুজন আবার এক হয়ে যাও। আন্টি হতে যা হয়েছে তাতে ইভান স্যারের কোনো দোষ নেই, কিন্তু আপনার ছেলে আর সেই আগের ইভান নেই। এখন সে একটা পশুর থেকেও অধম হয়ে গেছে। আমি ওনাকে কখনো মাফ করব না। যা পিছনে চলে গেছে যাক, আমি আর আমার অতীতে ফিরে যেতে চাই না, আর অতীতের কাউকে নিজের সাথে জড়াতেও চাই না। আমার অতীত এবং অতীতের প্রতিটা মানুষ শুধুই আমার অতীতে ছাড়া আর কিছুই নয়। ওনার সাথে এখন আমার ছাত্রী শিক্ষকের সম্পর্ক, এর বাইরে কিছুই নয়। মাফ করবেন, আমি এখন আসি বলে চলে গেল। ইভান আহত দৃষ্টিতে কথায় চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ইভান খুব ভালোভাবে বুঝতে পারছে কথা ওর উপর প্রচন্ড অভিমান করেছে। এতদিন ও যা ব্যবহার করেছে তাতে কথার অভিমান করাটা স্বাভাবিক। ও ভুল করেছে, মস্ত বড় ভুল করেছে। কোনো কিছু না জেনেই কথার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছে। না, এখন কথার অভিমান ভাঙাতে হবে। এত বছর পর ভুল বোঝাবুঝির অবসান ঘটলেও মান অভিমানের পালাটা এখনো থেকেই গেছে। পরের দিন কথা কলেজে এসেছে। আজ কথার মাঝখানে সারিতে বসেছে। স্টুডেন্ট বেশি থাকার কথাকে দেখা যাচ্ছে না। ইভান ক্লাসে ঢুকেই কথাকে খুঁজছে, কিন্তু কোথায় কথা? খুঁজতে খুঁজতে মাঝখানের সারিতে চোখে পড়েছে। কথার দেখা মিলল। এই তো কথা। কথাকে দেখেই যেন প্রাণে শান্তি পেল ইভান। স্ট্যান্ড আপ, তাজ কি এতন কথা? কথা চুপচাপ দাঁড়িয়ে গেল। তুমি মাঝখানে সারিতে বসেছো কেন? আমার চোখ থেকে বাঁচতে চাইছো, তাই এই বুদ্ধি? বাহ, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। কাল থেকে তুমি প্রথম বেঞ্চে বসবে, আমার চোখের সামনে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়। পড়ালেখায় শুধু ফাঁকিবাজির চিন্তা। আমার ক্লাসে এইসব ফাঁকিবাজি চলবে না। কাল থেকে যেন তোমাকে প্রথম বেঞ্চে দেখি। ক্লাসে সবাই ব্যাপারটা ততটা মাথা ঘামালো না। ভেবেছে হয়তো কথাকে স্যারের পছন্দ না, আর রোজ রোজই তো কথাকে নতুন নতুন ভাবে শাস্তি দেয়। এটাও হয়তো তাই করেছে। কথাকে শাস্তি দেওয়ার উপায় খোঁজার জন্য কথাকে সামনে বসতে বলেছে। কিছুদিন আগেই কথাকে ক্লাস টেস্টে নিয়েছিল ইভান। আজ পেপার দিচ্ছে। সবার পেপার দিল, কথার পেপার দিল না। সবার পেপার পেয়েছো? ও আচ্ছা, তুমি মার্ক ভালো পেয়েছো। তোমার মার্ক নিয়ে আমি সন্দিহান ছিলাম, তাই বারবার তোমার পেপার চেক করতে গিয়ে ভুলে মনে হয় পেপারটা অফিস রুমেই ফেলে এসেছি। ক্লাস শেষে আমার অফিস রুম থেকে নিয়ে যেও। ওকে স্যার। ইভান নিজের অফিস রুমে চেয়ারে বসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কথার জন্য, কিন্তু কথার তো কোনো পাত্তাই নেই। কথা এসে প্রায় 30 মিনিট পর। মে আই কাম ইন স্যার? ইভান কথার কণ্ঠস্বর শুনে একটু নড়ে চড়ে বসে হাতে একটা খবরের কাগজ নিল। এমন ভান করে আছে যেন খবরের কাগজটা খুব মনোযোগ দিয়ে পড়ছে। ইয়েস, কাম ইন। কথা ভিতরে ঢুকে ইভানের টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। বসো। না স্যার, বসবো না। আমার পেপারটা দিয়ে দিন, আমি বাসায় যাব। এত তাড়া কিসের বাসায় যাওয়ার? এই তো এলে। মানে কি বলতে চাইছেন আপনি স্যার? ইভান মুখের উপর থেকে খবরের কাগজটা সরিয়ে। আই এম সরি কথা। এতদিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি। প্লিজ মাফ করে দাও আমাকে। মনের মধ্যে তোমার প্রতি রাগ অভিমান থেকে এইসব করে ফেলেছি। আমার ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়েছে। আমি সবটা না জেনে আমার এমনটা করা উচিত হয়নি। প্লিজ আমাকে মাফ করে দাও। চলো না আমরা নতুন করে আবার সবটা শুরু করি। আবার শুরু? হ্যাঁ, শুরু করে দিয়েছি তো অনেক আগেই।
আমি আমার জীবনটা নতুন করে শুরু করে দিয়েছি। আর আমার এই নতুন জীবনে আমার অতীতের কোনো অস্তিত্ব নেই। আর আপনি শুধু আমার ভার্সিটির প্রফেসর, তাছাড়া আর কিছুই নয়। দেখো কথা, এইভাবে সবটা হয় না। ভুলে যাও না সবটা। অতীতে তুমি যেমন কষ্ট পেয়েছো আমিও তো কষ্ট পেয়েছি, কিন্তু অতীতেও তোমাকে ছাড়া বাঁচা আমার পক্ষে অসম্ভব ছিল। আর এখনো আমার শুধু তোমাকে লাগবে। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ও রিয়েলি? তা এতদিন আপনার এত ভালোবাসা কোথায় ছিল? এতদিন আমাকে প্রতি মুহূর্তে এত আঘাত করতে তো একটা বারও বা আপনার বাঁধেনি। কোনো ভালোবাসার মানুষকে কেউ এভাবে আঘাত করতে পারে আমার জানা ছিল না। ভালোবাসাটা তখনও ছিল, শুধু অভিমান আর রাগের নিচে চাপা পড়েছিল। প্লিজ সবটা ভুলে আবার আমরা নতুন করে সব শুরু করি। কি নতুন করে শুরু করব? আপনি পারবেন আমার বাবা মায়ের হারানোর সম্মান আবার ফিরিয়ে দিতে? আপনি পারবেন আমার জীবনের হারানো 7টা বছর ফিরিয়ে দিতে? আপনি পারবেন যে অপবাদ আমাকে সমাজ দিয়েছিল, যে অপমান আমাকে সমাজ করেছিল তা মুছে দিতে? পারবেন না। তাহলে কিসের নতুন করে শুরু করা? আপনি আমার জীবনের অতীত মাত্র, তাছাড়া আর কিছুই নয়। আমার বর্তমানে আপনার কোনো জায়গা নেই। তাই আমার পিছু ছাড়ুন আর নিজেও ভালো থাকুন যেভাবে এতদিন থেকেছেন। আপনার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি আপনার কেউ না, আর না আপনি আমার কেউ। ইভান চেয়ার থেকে উঠে গিয়ে কথার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে এলো। ইভানের এমন স্পর্শ কথা কেঁপে উঠল। সম্পর্ক তো আছেই, ভুলে যেও না আমাদের ডিভোর্স এখনো হয়নি। আর আইনত তুমি আমার বিবাহিত স্ত্রী। চাইলেও আমি তোমাকে আমার কাছে নিয়ে আসতে পারি, কিন্তু আমি চাই না তোমাকে জোর করে আমার কাছে নিয়ে আসতে। আমি চাই তুমি নিজে থেকে আমার কাছে খুশি মনে আসো। আশায় থাকো কাউয়া, পাকলে খাইও ডৌয়া। সেই আশায় থাকুন আপনি। আমি কোনোদিন আপনার কাছে যাব না। আর হ্যাঁ, নিজের ইচ্ছায় খুশি মনে হাসালেন আমাকে। ইভান কথার কপালে পড়ে থাকা চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলল, তুমি আসবে আমার কাছে নিজের ইচ্ছাতেই আসবে, তবে একটা কথা শুনে রাখো, আমি কিন্তু সেই আগের ইভান নেই। তাই এমন কিছু করো না যাতে তোমাকে আমি জোর করে আমার কাছে নিয়ে আসতে বাধ্য হই। বলে নিজের ওষ্ঠদয় আলতোভাবে কথার কপালে ছুঁয়ে ছেড়ে দিল। নিজের কপালে ইভানের ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল কথা। হার্টবিট বেড়ে গেছে। কথা ইভানের দিকে তাকিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ইভান কি ওর কপালে চুমু দিল? হ্যাঁ, আমি তোমার কপালে চুমু দিয়েছি। আপাতত কপালে দিয়েছি, এরপর দেব তোমার ওই গোলাপি পাপড়ির মতো গোলাপি ঠোঁট জোড়ায়। তারপর দেব বলে কথার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে দুষ্ট একটা হাসি দিল। কথা ভ্যাবলার মতো ইভানের দিকে তাকিয়ে আছে। ইভানের এ হাসির মানে কথার বোধগম্য হচ্ছে না। ইভানের দিকে তাকিয়ে কথা ভাবছে যে ইভান ঠিক কি মিন করতে চাইছে। ইভান একটু এগিয়ে এসে কথার কানের কাছে মুখ নিয়ে নেশালো কণ্ঠে বলে উঠল, এরপর চুমু দেব তোমার সর্বাঙ্গে। আই কান্ট কন্ট্রোল। ইভানের কথা শুনে কথার কান লজ্জায় গরম হয়ে উঠল। ইভান যে আগের থেকে বদলে গেছে, বদমেজাজি গম্ভীর রাগচটা হয়ে গেছে সেটা জানা ছিল, কিন্তু সবকিছুর সাথে যে অসভ্য হয়ে গেছে সেটা জানা ছিল না কথার। কথার গাল দুটো লজ্জায় লাল টমেটোর মতো হয়ে গেল। উফ, এত লজ্জা পেও না তো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ইচ্ছে করছে তোমার ওই লাল টমেটোর মতো গাল দুটোই কামড়ে দিই। না, এখানে আর 1 মিনিটও দাঁড়ানো যাবে না। না হয় এই ছেলে যা পাজি হয়েছে, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। আর এমনিতেও লজ্জায় কথায় মরিমরি অবস্থা। পেপার না নিয়ে কথা এক প্রকার দৌড়ে ইভানের অফিস রুম থেকে বেরিয়ে গেল। কথার যাওয়ার দিকে তাকিয়ে ইভান মিটমিট হাসছে। সে খুব ভালোভাবে কথার এই মুহূর্তের অবস্থা বুঝতে পারছে। বারবার আননোন নাম্বার থেকে কথার ফোনে কল আসছে। কথার সচরাচর অপরিচিত নাম্বার থেকে কল আসলে রিসিভ করে না, কিন্তু এই ব্যক্তি যে কল দেওয়া শুরু করেছে থামার আর কোনো নামগন্ধ নেই। অবশেষে কথা বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে চওড়া গলায় ইভান বলে, একটা কল রিসিভ করতে এতক্ষণ লাগে? সেই কখন থেকে কল দিয়েই যাচ্ছি, রিসিভ করছো না কেন? কণ্ঠস্বর শুনে কথা বুঝতে একটু অসুবিধা হয়নি।
যে এটা ইভান। আমি অপরিচিত নাম্বার থেকে কল আসলে রিসিভ করি না। আপনি আমাকে কল দিয়েছেন কেন? আর আমার নাম্বারই বা পেলেন কোথা থেকে? বউকে কল করবো না তো কাকে কল করব? আর তোমার নাম্বার পাওয়া কি আমার জন্য কঠিন কিছু? তবুও যখন জানতে চাইলে, তখন তোমার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভার্সিটি থেকে তোমার নাম্বার নিয়েছি। নিয়েছেন ভালো করে, আমাকে আর কল করবেন না, রাখলাম। ওয়েট ওয়েট, তোমার কথায় আমি কল করব না নাকি? আমার বউকে আমি কল করব 100 বার করব। আর হ্যাঁ, আমার নাম্বার ব্লক করার দুঃসাহস দেখিও না, তাহলে ভার্সিটিতে প্রমাণ সহ আমাদের বিয়ের কথা জানাতে আমার সময় লাগবে না। আর তুমি অবশ্যই এই মুহূর্তে আমাদের বিয়ের কথাটা সবাইকে জানাতে চাইবে না কথুরানী, তাই না? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? মোটেই না, আমি যেটা করব সেটা আগে থেকে আমার বউকে জানিয়ে রাখছি। এইসব বলতে কল করেছিলেন, বলা শেষ, এখন রাখি তাহলে। এত রাখি রাখি করছো কেন? স্বামী কল দিয়েছে, কোথায় স্বামীর সাথে একটু রোমান্টিক ভাবে কথা বলবে, তা নয় শুধু রাখি রাখি। কিসের স্বামী? আমি মানি না আপনাকে আমার স্বামী হিসেবে। তুমি না মানলেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। তুমি মানো আর নাই মানো, আমি তোমার স্বামী, এটাই সত্য। আচ্ছা, তোমার লজ্জা করে না? আমার লজ্জা করবে কেন? এই যে বিয়ের 1 নয় 2 নয় 7টা বছর পার হয়ে গেল, আর তুমি এখনো বাচ্চার মা হতে পারলে না। বাচ্চার কথা শুনেই কথার কান দুটো লজ্জায় গরম হয়ে গেছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ছিছি, কথার কি স্ত্রী? আর শুনে রাখুন, যে বিয়েটা হয়েছে আমি সে বিয়েটা মানি না। আমার কোনো স্বামী নেই, মানছি আমার বিয়ে হয়েছিল, কিন্তু সেটা মাত্র কয়েকদিনের জন্য। আর আমাদের মধ্যে এমন কিছু হয়নি যে বাচ্চা হবে। আমি এখনো ভার্জিন। এবার তো আমার লজ্জা করছে, আমার বিয়ে করা বউকে বিয়ের এত বছর পরও ভার্জিন রেখেছি। লোকে তো আমাকে লোকে তো আমার পুরুষত্বের ওপর প্রশ্ন তুলবে। ভাবছি খুব তাড়াতাড়ি না হয় এই সমাজ আমার মান ইজ্জত বলতে কিছু রাখবে না। ইভানের কথা শুনে লজ্জায় কথার মাথা নুয়ে আসছে, গাল দুটো লাল হয়ে গেছে। কিসব কথাবার্তা, কথা আর নিতে পারছে না। ছি, অসভ্য লোক একটা। আমি রাখলাম বলেই ফোন কেটে দিল। হ্যালো হ্যালো, যা বাবা, কলটা কেটেই দিল। পরের দিন কথা ভার্সিটিতে এসে আর ইভানের কথা মতো প্রথম বেঞ্চেই বসেছে। ইভান দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে আর বারবার কথার দিকে তাকাচ্ছে। কথা আর চোখে বিষয়টা লক্ষ্য করেছে। হঠাৎ কথার ফোনে টুং করে একটা মেসেজ এলো। মেসেজটা ইভানের নাম্বার থেকে। আর চোখে না তাকিয়ে সরাসরি তাকাও, তোমারই তো বর, তুমি দেখবে না তো কে দেখবে? মেসেজটা পড়ে রাগে কটমট করতে করতে ইভানের দিকে তাকালো। ইভান কথার দিকে তাকিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবার পড়াশুনো শুরু করলো। দাঁড়ান, দেখাচ্ছি মজা। বলে ইভানের নাম্বারে কল করলো। পুরো ক্লাসের মধ্যে হঠাৎ ইভানের কল বেজে উঠায় ইভান অপ্রস্তুত হয়ে পড়ল। সচরাচর এই সময় ওকে কেউ কল করে না, তাই ফোনটা সাইলেন্ট করেনি। ফোনটা হাতে নিয়ে দেখে কথা কল করেছে। কথার দিকে তাকিয়ে দেখে কথা মিটমিট হাসছে। এই কলটা দিয়ে তুমি ঠিক আমার কতটা উপকার করলে তুমি নিজেও জানো না কথুরানী। ইভান কথার কলটা কেটে দিয়ে কথার বেঞ্চের সামনে গিয়ে দাঁড়ালো। তোমার মোবাইলটা দাও, আজকে এতন কথা। মানে? মানে এটা ক্লাসরুম, মোবাইল চালানোর জায়গা না। আমি একটু আগে লক্ষ্য করেছি তুমি মোবাইলে কি যেন করছিলে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, মোবাইলটা দাও, ক্লাস শেষে আমার অফিস রুমে এসে মোবাইলটা নিয়ে যাবে। কথা আর কথা না বাড়িয়ে মোবাইলটা ইভানের হাতে দিল। ইভান মোবাইলটা হাতে নিয়ে কথার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিয়ে আবার পড়ানো শুরু করলো। ক্লাস শেষে কথা 1 মিনিটও দেরি না করে ইভানের অফিস রুমে চলে গেল। এক প্রকার ইভানের পিছুই এসেছে। মে আই কাম ইন স্যার? বাহ, এত তাড়াতাড়ি চলে এলে। আর আমার রুমে ঢুকতে তোমার আবার পারমিশনের কি প্রয়োজন? যখন ইচ্ছা চলে আসবে। স্বামীর রুমে ঢুকতে বউয়ের আবার পারমিশন লাগে নাকি বোকা মেয়ে? আমার মোবাইলটা দিন। ইভান কথার মোবাইলটা পকেট থেকে বের করে হাতে নিয়ে বললে। বাহ, মোবাইল তো দেখছি লক করে রেখেছো, পাসওয়ার্ড বলো। পাসওয়ার্ডের কথা শুনে কথার মাথা চক্কর দিয়ে উঠল।
পাসওয়ার্ড সে তো এই লোককে কখনোই দেয়া যাবে না। এই লোক পাসওয়ার্ড পেলে কি যে হবে ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠছে কথার। মোবাইলের কথায় পার্সোনাল কিছু জিনিস আছে, এমনিতে এই লোক যে পাজি। কি হলো, পাসওয়ার্ড বলো।